শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনার পতনের পেছনে ছিল গ্যাং অফ ফোর। এই গ্যাং অফ ফোরের সদস্য কারা, কিভাবে পতন ঘটিয়েছেন এই 17 বছরের ফ্যাসিবাদের, এবং সেনাবাহিনীর অবস্থান, গণভবনের বৈঠক ও দেশ ত্যাগ, শেখ হাসিনার পলায়নের শেষ সময়ে কি ঘটেছিল তার প্রকৃত কাহিনী নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগের জন্য 4 জনের একটি প্রভাবশালী চক্রকে দায়ী করেছেন আওয়ামী লীগের এক নেতা। তার দাবি, ওই 4 জন শেখ হাসিনাকে দেশের বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের 2024 সালের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের একাধিক নেতা মনে করেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের ভাষ্য, বিক্ষুব্ধ জনতার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের এক নেতা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 5 আগস্ট বিকেল 3টার দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন এবং মানুষ টেলিভিশনে সেই বক্তব্য দেখছিল, তখনই তারা বাড়ি থেকে বের হবার সুযোগ পান। সাবেক সরকারের এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধরা পড়লে পরিবার সহ আমাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। প্রতিবেদনটিতে আরও বলা হয়, জুলাই মাসে শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ঘটনায় আওয়ামী লীগের কিছু নেতা পরে অনুশোচনা ভুগেছিল। এমনকি 3 ও 4 আগস্ট দেশজুড়ে সাধারণ মানুষ রাস্তায় নামলে তাদের কেউ কেউ সেই আন্দোলনেও অংশ নেন। এক নেতা অভিযোগ করেন, শেখ হাসিনা ধীরে ধীরে দলের নেতাদের মতামত শোনা বন্ধ করে দিয়েছিলেন। এর জন্য তিনি দলের অভ্যন্তরীণ গ্যাং অফ ফোর নামে পরিচিত একটি প্রভাবশালী চক্রকে দায়ী করেন। তার দাবি, ওই চক্রে ছিলেন শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই নেতা বলেন, এই গ্যাং অফ ফোর শেখ হাসিনাকে পতনের দিকে ঠেলে দিয়েছে। তাদের ওপর তার অন্ধবিশ্বাস তৈরি হয়েছিল। এতে অতীতে যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের সুযোগ না দেওয়াকে আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার অন্যতম বড় রাজনৈতিক ভুল হিসেবে মনে করেন। সূত্রে বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগের উদ্যোগ নিয়েছিলেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। তবে 2023 সালের জানুয়ারিতে, অর্থাৎ নির্বাচনের প্রায় 1 বছর আগে, তারেক রহমানের সঙ্গে আলোচনার সেই প্রস্তাবে শেখ হাসিনা সাড়া দেননি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার পরিকল্পনার মামলায় আদালত তারেক রহমানকে দোষী সাব্যস্ত করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি এবং পুলিশের নৃশংস আচরণের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল তা আমরা বুঝতে পেরেছিলাম। বিএনপি নির্বাচনে অংশ নিলে সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হতে পারত। এরপরও আমরা নির্বাচনে জয়ী হতে পারতাম এবং দল ক্ষমতায় থাকত। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের শুরুতে আন্দোলন শুরু হওয়ার পর আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন গোয়েন্দা পুলিশ ছাত্র নেতাদের আটক করে এবং আন্দোলন প্রত্যাহারের প্রতিশ্রুতি নিয়ে তাদের ছেড়ে দেয়। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, ওই কৌশল উল্টো ফল দেয়। মুক্তি পাওয়ার পর ছাত্রনেতারা প্রকাশ্যে জানান কিভাবে তাদের উপর আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছিল। এরপর একের পর এক ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিরও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা এবং 28 জন পুলিশ কর্মকর্তা সহ মোট 626 জনকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। একই সময়ে সাবেক মন্ত্রিসভার সদস্য সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলা আওয়ামী লীগের নেতারা মনে করেন, 75 বছর আগে প্রতিষ্ঠিত দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং বর্তমান সংকট কাটিয়েও একসময় ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তাদের মতে, দলকে পুনর্গঠনের জন্য শেখ হাসিনার উচিত এমন নেতাদের সামনে আনা যাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও গ্রহণযোগ্যতা রয়েছে। একজন নেতা বলেন, হয়তো এতে দীর্ঘ সময় লাগবে, মানুষ এখনও ক্ষুব্ধ, তাদের সময় দিতে হবে। ঢাকা সহ দেশবাসী ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে তার বিদায়ের সিদ্ধান্ত কোনো একটি নির্দিষ্ট সময়ে আসেনি।
এর আগে কয়েকদিন ধরে রাষ্ট্রযন্ত্রের ভেতরে দ্রুত বদলে যেতে থাকে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর অবস্থান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ আলোচনা এবং শেষ মুহূর্তে সামরিক নেতৃত্বের পরিস্থিতি মূল্যায়ন সব মিলিয়ে ঘণ্টায় ঘণ্টায় পাল্টেছে সিদ্ধান্তের হিসাব। ২৪-এর ৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে দরবারে মিলিত হন। সেখানে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট হয়। এরপরও ৪ আগস্ট গভীর রাত পর্যন্ত গণভবনে একের পর এক বৈঠক হয়। একই সময়ে চলতে থাকে পদত্যাগ, জরুরি অবস্থা জারি এবং আন্দোলন দমনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা। কিন্তু প্রতিটি ঘণ্টার সঙ্গে মাঠের পরিস্থিতি আরও দ্রুত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ৫ আগস্ট সকালে সামরিক কর্মকর্তাদের বার্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে বাস্তব মূল্যায়ন এবং ঢাকামুখী জনস্রোতের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ছাড়েন। এর আগে গণভবন, সেনা সদর ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে কি আলোচনা হয়েছে, কোন সিদ্ধান্ত কেন বদলেছে এবং কিভাবে শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশ ত্যাগের পথ তৈরি হয়, সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে সেসব ঘটনা প্রবাহের একটা চিত্র পাওয়া গেছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে শান্তিপূর্ণভাবে ছাত্রদের আন্দোলন বেগবান হতে থাকে, কিন্তু সরকারের বল প্রয়োগ, নির্বিচারে গুলি ও মানুষ হত্যার কারণে দিন দিন পরিস্থিতি উত্তাল হতে থাকে। যুক্ত হতে থাকে নানা শ্রেণী পেশা সহ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সেনা কর্মকর্তাদের নিয়ে ৩ আগস্ট দরবার ডেকেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই বৈঠকের পর শেখ হাসিনার পায়ের নিচের মাটি আলগা হতে থাকে। পরের দিনের ঘটনাবলী কেবল তার বিদায়টা কেমন হবে তা নির্ধারণ করে দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩ আগস্ট সেনা সদরের বৈঠকে কর্মকর্তাদের বক্তব্যে এমন অবস্থান প্রকাশ পায় যে তারা জনগণের বুকে গুলি চালাবে না, কারণ সেনাবাহিনীর অস্ত্র এতটাই প্রাণঘাতী যে তা বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যবহার করা যায় না। সেনাবাহিনীর এপিসিগুলোতে ১৪.৫ ক্যালিবারের গুলি থাকে। একই গুলিতেই ৫ থেকে ৭ জনের প্রাণ চলে যেতে পারে। তখন সাধারণ মানুষ রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির চরম সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বানও জানাতে থাকে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও আন্দোলনের সংহতি জানিয়ে রাস্তায় নামেন। এমন অবস্থায় সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সামরিক নেতৃত্ব ৪ আগস্ট রাতেই বুঝতে পারেন শেখ হাসিনার সরকার টিকছে না। এরপরও টিকে থাকার শেষ চেষ্টা চালিয়ে যান শেখ হাসিনা। অনেক রাত পর্যন্ত গণভবনে বৈঠক চলছিল। সেখানে দলীয় মন্ত্রী, নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে ছিলেন। এক একজন এক একটি পরামর্শ দিচ্ছিলেন কিভাবে আন্দোলন দমন করা যায়। শেখ হাসিনা সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান ৫ আগস্ট ২০২৪। সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে ৪ আগস্ট রাতে এক পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সঙ্গে আলাদা করে কথা বলেন। শেখ রেহানা ছিলেন তখন। সেনাপ্রধানের বক্তব্য ছিল অনেকটা এমন, স্যার, আপনার হাতে আর সময় নেই। তিনি শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সমাধানের পথ খোঁজার পরামর্শও দিয়েছিলেন। পরদিন সকাল ১০টায় আবার সেনাপ্রধানকে ডাকেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সেনাপ্রধান যখন গণভবনে যান তখন শেখ হাসিনা ছিলেন বিমর্ষ। তার হাতে ছিল নিজের লেখা পদত্যাগপত্র। শেখ হাসিনার পদত্যাগের সিদ্ধান্ত জেনে সেনাপ্রধান সেনা সদরে ফিরে যান। সরকার পতনের পর দেশে বিরাট অরাজকতা হওয়ার আশঙ্কা ছিল। তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। সেনা সদর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ৫ আগস্ট ভোরে ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক হামিদুল হককে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন সেনাপ্রধান, যাতে সকালে সেনা সদরে বৈঠকে দলগুলোর নেতারা আসেন। যদিও সব নেতাকে নিয়ে ওই বৈঠক শুরু হয় দুপুরের পর। গণভবন কেন্দ্রিক একাধিক সূত্র জানায়, পদত্যাগের পর কি করবেন সেটি পরিষ্কার করেননি শেখ হাসিনা। এ বিষয়ে সেনাপ্রধানও তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেননি। সেনাপ্রধানের গণভবনে আসা ও চলে যাওয়ার আগে পরে শেখ হাসিনা ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে ফোনে কথা বলেন। পরে ২০২৪ সালের ৬ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় দেওয়া বিবৃতিতে বলেন, শেখ হাসিনা খুব অল্প সময়ের নোটিসে সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে তাকে বহনকারী বিমানের ছাড়পত্র দেওয়ার অনুরোধ পেয়েছিল ভারত। ওই দিন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় সংবাদপত্র জয়শঙ্করের ওই বক্তব্য প্রকাশ করে। বেলা ২টা ২৫ দিকে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবনের পেছনের দিকে অবস্থিত সাবেক বাণিজ্য মেলা মাঠে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ওঠেন। হেলিকপ্টারটি বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটিতে যায়। সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি সূত্র জানায়, ৫ আগস্ট দুপুরের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গণভবন ত্যাগ করে রাজনৈতিক নেতাদের নিয়ে সেনা নিবাসে বৈঠক করেছিলেন। এমন সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক সেনাপ্রধানকে জানান যে শেখ হাসিনা দেশ ছাড়ছেন। ওই সময় তাকে বহনকারী বিমান রানওয়েতে ছিল।
তখন সেনাপ্রধান হাসিনাকে ফোন করেন, কিন্তু কথা শোনা যায়নি। বিমান উড্ডয়ন করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতারা মনে করেন শেখ হাসিনা দেশ না ছাড়লে ক্ষুব্ধ জনতার হাতে তিনি মারা পড়তেন। এমনকি তিনি সেনানিবাসে অবস্থানও নিরাপদ মনে করেননি। সংশ্লিষ্ট সূত্র জানায় 5 আগস্ট সকাল থেকে উত্তরা, যাত্রাবাড়ি ও সাভার এলাকা থেকে ঢাকা অভিমুখে ছাত্র জনতার ঢল নামে। সব মিছিলের লক্ষ্য গণভবন। সকালের দিকে শেখ হাসিনার দেশ ত্যাগের প্রস্তুতি শুরু হয়। তখন ব্যক্তিগত সামগ্রী নিয়ে দ্রুত বের হওয়ার প্রস্তুতি নেন শেখ হাসিনা। অবস্থা ছিল যে রান্না করা খাবারও খেতে পারেননি। বেলা 2:25 দিকে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবনের পেছনের দিকে অবস্থিত সাবেক বাণিজ্য মেলা মাঠে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ওঠেন। হেলিকপ্টারটি বিমান বাহিনীর কর্মীটোলা ঘাঁটিতে যায়। সেখানে নেমে শেখ হাসিনার লাউঞ্জে 1 ঘন্টার বেশি অপেক্ষা করেন। এর মধ্যে বিমান বাহিনীর পরিবহন বিমান প্রস্তুত করা হয়। হেলিকপ্টার থেকে নেমে লাউঞ্জে যাওয়ার মুহূর্তেই ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শেখ হাসিনাকে বহনকারী বিমানটি নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় বিমান বাহিনীর হিন্দন ঘাঁটিতে স্থানীয় সময় বিকেল 5:36 অবতরণ করে। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। বেলা 3টার পর শেখ হাসিনাকে বহনকারী বিমানটি আকাশে ওড়ে। তার সঙ্গে শেখ রেহানা ছাড়াও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীও ছিলেন। শেখ হাসিনা সামরিক সচিবও যান, তবে তিনি ওই বিমানে ফিরে আসেন। তারেক সিদ্দিকের মেয়ে এবং জামাতাও সঙ্গে ছিলেন বলে অসমর্থিত এক সূত্রে জানা গেছে।